এরদোগানের মনে অনেকদিন ধরেই একটা স্বপ্ন কাজ করছিল, নিজেকে মুসলিম দুনিয়ার নতুন খলিফা হিসেবে তুলে ধরার। কিন্তু সেই স্বপ্নটা আজ ভেঙে গুড়িয়ে গেছে, আর সেটা হয়েছে ভারতের একটা সইয়ের কারণে। শুধুমাত্র একটা সই, যেখানে কোনো গুলি নয়, কোনো যুদ্ধ নয়, তবুও তুরস্কের অর্থনীতিতে নেমে এসেছে ভূমিকম্প। চীন আর পাকিস্তান তো আগেই ভারতের চালের সামনে নুয়ে পড়েছিল, এবার সেই লিস্টে যুক্ত হলো তুর্কিও। ভারতের অর্থনৈতিক ব্রহ্মাস্ত্র এবার সরাসরি আঘাত করেছে আঙ্কারার বুকে। যে তুরস্ক এতদিন কাশ্মীর নিয়ে বিষ উগরে দিচ্ছিল, আজ তাকে নিজেরই ওষুধের স্বাদ চাকতে হচ্ছে। ইউরোপের বাজারে যে আধিপত্য নিয়ে তুরস্ক এত গর্ব করত, সেই বাজারেই এবার ঢুকেছে ভারত, আর ঢুকছে এমনভাবে যার পর তুরস্কের কারখানায় তালা পড়া আর রাস্তায় মানুষের ভিড় নামা শুধু সময়ের অপেক্ষা। বন্ধুরা, দাবার বোর্ডে একটা কথা আছে, যখন মন্ত্রী চাল দেয় তখন সৈন্যরা আপনাতেই পড়ে যায়। কিন্তু এবার ভারত এমন চাল দিয়েছে যাতে শুধু সৈন্য নয়, পুরো বোর্ডটাই উল্টে গেছে। যে দেশটা কাল পর্যন্ত ভারতের বিরুদ্ধে সবথেকে জোরে কথা বলতো, আজ সেই দেশটাই চেকমেট। আমরা কথা বলছি পাকিস্তানের সেই বড় ভাইয়ের কথা, যে নিজেকে মুসলিম দুনিয়ার মাসিহা আর নতুন সুলতান ভাবতে শুরু করেছিল। সে হলো তুরস্ক। আপনি আমি যখন ব্যস্ত ছিলাম চীনের চক্রান্ত আর পাকিস্তানের নাটক নিয়ে, ঠিক সেই সময় নিউ দিল্লির সাউথ ব্লকে একটা ফাইল প্রস্তুত হচ্ছিল, যে ফাইল আঙ্কারার ভিত কাঁপিয়ে দিয়েছে। এই খবরটা কোনো সাধারণ খবর নয়, এটা বোমা ফাটার মতো। ভারত আর ইউরোপের মধ্যে এমন একটা চুক্তি হতে চলেছে যা শুধু বাণিজ্যিক ডিল নয়, বরং তুরস্কের জন্য একটা কূটনৈতিক মৃত্যুদণ্ড। একদিকে ইউরোপের 27টা দেশ, আরেকদিকে 140 কোটির বিশাল ভারতীয় বাজার, আর ঠিক মাঝখানে পিষে যাচ্ছে তুরস্ক। যে ডিল ভারতের অর্থনীতিকে রকেটের গতিতে এগিয়ে নিয়ে যাবে, সেই একই ডিল তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের অহংকার মাটিতে মিশিয়ে দেবে। প্রশ্ন একটাই, এই কাগজে এমন কি লেখা আছে যাতে তুরস্কের ঘাম ছুটে যাচ্ছে? কিভাবে ইউরোপের সঙ্গে করা তাদের গর্বের কাস্টম ইউনিয়ন এখন তুরস্কের গলার ফাঁস হয়ে দাঁড়িয়েছে? ভিডিওটিকে শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ করব, আপনারা যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন। এবার আসি সেই মেগা ডিলের কথায়, যার গুঞ্জন এখন ব্রাসেলস থেকে নিউ দিল্লি সবখানেই। ভারত আর ইউরোপীয় ইউনিয়নের মধ্যে যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হতে চলেছে, সহজ ভাষায় বললে এই চুক্তির মানে হলো ভারত তার তৈরি জিনিসপত্র যেমন কাপড়, গাড়ি, মেশিনারি, কৃষিপণ্য ইউরোপের বাজারে প্রায় বিনা ট্যাক্সে বিক্রি করতে পারবে। ভারতের জন্য এটা যেন একটা লটারি জেতার মতো, কিন্তু তুরস্কের জন্য এটা একটা ব্যাড ড্রিম। কারণ তুরস্কের ইউরোপের সঙ্গে আগেই একটা পুরনো চুক্তি আছে, যাকে বলা হয় কাস্টম ইউনিয়ন। আর ঠিক এইখানেই তুরস্ক বুঝেই উঠতে পারেনি যে সে কোথায় ফেসে গেছে। তুরস্ক ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য নয়, কিন্তু ব্যবসার সুবিধার জন্য ইউরোপের সঙ্গে তার বাজার পুরোপুরি খোলা। নিয়মটা খুব সোজা, ইউরোপ যদি কোনো তৃতীয় দেশের সঙ্গে, ধরুন ভারতের সঙ্গে ফ্রি ট্রেড ডিল সই করে, তাহলে তুরস্ককেও বাধ্য হয়ে সেই দেশের জন্য নিজের দরজা খুলতে হয়। মানে কি দাঁড়ালো, ভারতের মাল ইউরোপে যাবে জিরো ট্যাক্সে, আর ঠিক সেই একই রাস্তায় ভারতীয় পণ্য ঢুকে পড়বে তুরস্কের বাজারেও, সেটাও বিনা ট্যাক্সে। কিন্তু এখানেই আসল ধাক্কা, তুরস্ক ভারতীয় পণ্যের জন্য দরজা খুলতে বাধ্য, কিন্তু ভারতের ওপর এমন কোনো বাধ্যবাধকতা নেই যে সেই তুরস্কের মাল বিনা ট্যাক্সে ঢুকতে দেবে। অর্থাৎ একতরফা মার। তুরস্কের বাজার ভারতের জন্য পুরো ফ্রি, কিন্তু ভারতের বাজার তুরস্কের জন্য কার্যত বন্ধ। এখন ভাবুন, ভারতের সস্তা অথচ ভালো মানের পণ্য যখন তুরস্কের বাজারে ঢুকবে, তখন সেখানে কি হবে? তুরস্কের ফ্যাক্টরিগুলি ইতিমধ্যেই মুদ্রাস্ফীতি আর পড়ে যাওয়া লিরার চাপে হাঁসফাঁস করছে, আর তার উপর ভারতীয় সস্তা মাল এলে তাদের পক্ষে টিকে থাকা প্রায় অসম্ভব। বিশেষ করে তুরস্কের টেক্সটাইল ইন্ডাস্ট্রি, যেটা তাদের অর্থনীতির মেরুদণ্ড, সেখানে ভারত সরাসরি আঘাত করবে। তুরস্কের মানুষ যখন দেখবে ভারতীয় কাপড় সস্তা আর মানে ভালো, তখন নিজের দেশের মিল কে বাঁচাবে? ফ্যাক্টরি বন্ধ হবে, বেকারত্ব বাড়বে, অর্থনীতি নামবে, আর তার সরাসরি চাপ পড়বে এরদোগানের ওপর। এটাই সেই কূটনৈতিক চক্রব্যূহ যার থেকে বেরোনোর রাস্তা তুরস্কের হাতে আর নেই। এই জায়গায় একটু ফ্ল্যাশব্যাকে যেতে হয়। পেছনের গল্পটা না জানলে এই চালের গভীরতা বোঝা যাবে না। গত কয়েক বছরে খেয়াল করে দেখুন, যখনই পাকিস্তান ইউনাইটেড নেশনে কাশ্মীর নিয়ে চেঁচামেচি করত, তার সুরে সুর মিলিয়ে কে সবথেকে জোরে কথা বলতো? সেটি হলো তুরস্ক। এরদোগান একের পর এক মঞ্চে দাঁড়িয়ে ভারতের সার্বভৌমত্বকে প্রশ্ন করার চেষ্টা করেছে। পাকিস্তানকে দিয়েছে অস্ত্র, ড্রোন, আর আন্তর্জাতিক মহলে ভারতের বিরুদ্ধে লবিং চালিয়েছে। যখন ভারত চুপ ছিল, সেই সময় তারা কোনো হুমকি দেয়নি, কোনো বড় বিবৃতি দেয়নি, কারণ নতুন ভারত জানে সব জবাব মাইকে দেওয়া হয় না, কিছু জবাব দেওয়া হয় একেবারে অন্য জায়গায়। চাণক্যের কথা মনে আছে তো? শত্রুকে আঘাত করতে হলে তার সবথেকে দুর্বল জায়গায় করো, তার পকেটে। এই ভারত ইউরোপ ডিল ঠিক সেই জায়গাতেই আঘাত করেছে। তুরস্ক ভাবত তার ভৌগোলিক অবস্থান আর ইউরোপের সঙ্গে সম্পর্ক তাকে অক্ষত রাখবে, কিন্তু সে বোঝেনি নয়া ভারত এখন নিজের শর্তে খেলছে। ইউরোপ আর চীনের ওপর বিরক্ত,
তাদের দরকার এমন এক পার্টনার যার উপর ভরসা করা যায়। আর ঠিক সেই জায়গায় ভারতই সবথেকে বড় অপশন। ইউরোপ চায় ভারতের বাজার, ভারত চায় ইউরোপের দরজা। এই হিসাবের মাঝে তুরস্কের আপত্তির আর কোনো দাম নেই। তুরস্ক চেঁচাচ্ছে, বলছে এই ডিল তার সঙ্গে বিশ্বাসঘাতকতা, কিন্তু শোনার কেউ নেই। এটাই ভারতের সাইলেন্ট ডিপ্লোম্যাসি। সরাসরি কোনো নিষেধাজ্ঞা নয়, কিন্তু এমন এক চাল যাতে ইউরোপের কাঁধে বন্দুক রেখে তুরস্ককে নিশানা করা হয়েছে। এর ফল কি জানেন? তুরস্কের বছরে বছরে প্রচুর ডলারের ক্ষতি। কাস্টম ডিউটির যে টাকা আসতো সেটা হাওয়া। দেশের শিল্পপতিরা এখন নিজের সরকারের উপর ক্ষেপে আছে। যে তুরস্ক একসময় ভারতকে মানবাধিকার শেখাতো, আজ সে নিজের ভেঙে পড়া অর্থনীতি সামলাতেই হিমশিম খাচ্ছে। আর পাকিস্তান, যে নিজেই দেউলিয়া হওয়ার পথে, সে তার বন্ধুকে বাঁচাবে কি করে? এই বন্ধুত্ব এখন দুজনের জন্যই বোঝা। কিন্তু এখানেই শেষ নয়। এই খেলায় তুরস্ক একা পিছছে না, চুপচাপ তাকিয়ে আছে চীন আর আমেরিকাও। চীন এতদিন ইউরোপকে নিজের ডাম্পিং গ্রাউন্ড ভেবে এসেছে। সস্তা চীনা মাল ঢুকতো ইউরোপে, আর সেখান থেকে ঘুরে যেত তুরস্কের বাজারে। এই চক্রটা বছরের পর বছর ধরে চলছে। কিন্তু ভারতের এন্ট্রির পর এই খেলাটাই ভেঙে পড়তে চলেছে। কারণ ভারতের ম্যানুফ্যাকচারিং কস্ট এখন চীনের সমান, কিছু ক্ষেত্রে তো তার থেকেও কম, কিন্তু কোয়ালিটি অনেক জায়গায় আরো ভালো। ইউরোপ যদি ভারত থেকে বিনা ট্যাক্সে ভালো মানের পণ্য পায়, তাহলে চীন থেকে কেন নেবে? বিশেষ করে টেক্সটাইল, লেদার, জেমস অ্যান্ড জুয়েলারি, এই সেক্টরগুলিতে ভারত সরাসরি চীনের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। আর তুরস্ক, যে নিজেকে টেক্সটাইল হাব ভাবত, আজ সে ভারত আর চীনের এই লড়াইয়ে কোথাও দাঁড়ানোর জায়গাই পাচ্ছে না। তুরস্কের একটা বড় আশা ছিল চীনের বেল্ট অ্যান্ড রোড প্রজেক্ট। ভাবনা ছিল ভৌগোলিক অবস্থান কাজে লাগিয়ে নিজেকে ইউরেশিয়ার গেটওয়ে বানাবে। কিন্তু ভারত ইউরোপ ডিল সেই স্বপ্নের জল ঢেলে দিয়েছে। এবার আসি আমেরিকার কথায়। আমেরিকা বাইরে থেকে তো কিছু বলছে না, কিন্তু ভেতরে ভেতরে সব দেখছে। তুরস্ক আর আমেরিকার সম্পর্ক এমনিতেই খারাপ। F-35 ফাইটার জেট, S-400 মিসাইল সিস্টেম, এই সব নিয়ে ঝামেলা বহুদিনের। এই অবস্থায় ভারত যদি তুরস্ককে অর্থনৈতিকভাবে দুর্বল করে, তাতে আমেরিকার কোনো ক্ষতি নেই, বরং লাভই আছে। তাই আমেরিকা চুপচাপ বসে এই পুরো খেলাটাকে উপভোগ করছে। এখানেই বোঝা যায় ভারত এক তীরে তিনটে শিকার করেছে। এক, ইউরোপের সঙ্গে ব্যবসা বাড়িয়ে নিজের অর্থনীতিকে শক্ত করেছে। দুই, ইউরোপের বাজারে চীনের দাপট ভেঙে দিয়েছে। আর তিন, যে দেশটা সবথেকে বেশি ভারতের বিরুদ্ধে বিষ উগড়েছিল, তাকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিয়েছে। এটাই জিওপলিটিক্সের আসল লেভেল। এখানে আবেগ নয়, শুধু হিসাব চলে। আর এই হিসাবের শেষে তুরস্ক এখন এমন এক জালে আটকে গেছে যেখান থেকে বেরোনোর রাস্তা প্রায় নেই। এখন প্রশ্ন হচ্ছে যে তুরস্কের সামনে রাস্তা কি রয়েছে? এই ডিলের ফাঁদ থেকে বেরোতে হলে তুরস্কের হাতে আসলে দুটো অপশনই ছিল। এক, ইউরোপের সঙ্গে পুরনো কাস্টম ইউনিয়ন ভেঙে দেওয়া, কিন্তু সেটা প্রায় অসম্ভব, কারণ তুরস্কের অর্ধেকের বেশি অর্থনীতি ইউরোপের ওপর নির্ভরশীল। দুই, চুপচাপ দাঁড়িয়ে থেকে নিজের অর্থনৈতিক ক্ষয় দেখার পথ। আর বাস্তবে সেটাই হচ্ছে। তুরস্কের লিরা আগেই ধসে পড়েছিল, মুদ্রাস্ফীতি আকাশ ছোঁয়া, তার উপর এখন ভারতীয় পণ্যের ঢল তাদের বাজার পুরোপুরি ডুবিয়ে দেবে। আগামী দিনে এমন দৃশ্য দেখা যাবে যে তুরস্কের কারখানা বন্ধ, শ্রমিক বেকার, আর রাস্তায় সরকারের বিরুদ্ধে ক্ষোভ। এটা শুধু অর্থনৈতিক ধাক্কা নয়, এটা এরদোগানের জন্য রাজনৈতিক বিপদও। কারণ খালি খালি বক্তৃতা দিয়ে ভাঙা পেট চালানো যায় না। সব থেকে বড় ধাক্কাটা কিন্তু মানসিক। যে দেশটা নিজেকে মুসলিম দুনিয়ার নেতা ভাবত, আজ সেই দেশটাই ভারতের তৈরি জিনিসের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে। হতে পারে কাল পরশু ইস্তাম্বুলের রাস্তায় চলা গাড়ি বা মানুষের গায়ে থাকা কাপড়ে লেখা থাকবে মেড ইন ইন্ডিয়া। এটা শুধু ব্যবসার জয় নয়, এটা একটা মনস্তাত্ত্বিক জয়। যে দেশ একসময় চোখ রাঙাতো, আজ সে ক্রেতা। এই জয় রাতারাতি আসেনি, এর পেছনে আছে বছরের পর বছর পরিকল্পনা, শান্ত কূটনীতি আর ঠিক সময় ঠিক সিদ্ধান্ত। ভারতের ব্যবসায়ী, স্টার্টআপ আর ইন্ডাস্ট্রির জন্য ইউরোপ এখন শুধু বাজার নয়, ইউরেশিয়ার গেটওয়ে। আর আমরা লোকাল খেলোয়াড় নই, আমরা গ্লোবাল। আর তুরস্ক, যে গর্ত সে পাকিস্তানের সঙ্গে মিলে ভারতের জন্য খুঁড়তে চেয়েছিল, আজ সে নিজেই সেখানে পড়ে গেছে। ভারত ইউরোপ ডিল তুরস্কের কফিনের শেষ পেরেক হতে চলেছে। এরদোগানের হুঙ্কার তখনই থামবে যখন দেশের কোষাগার খালি হবে আর বাজারে ভারতের দাপট স্পষ্ট হবে। এটাই হলো নিউ ইন্ডিয়া। সে না চেঁচায় না হুমকি দেয়, কিন্তু এমন চাল দেয় যাতে শত্রু 7 সমুদ্র দূরে বসেও হাঁটু গেড়ে বসে। স্ক্রিপ্ট লেখা হয়ে গেছে, এখন শুধু সরকারি সিল বাকি। পৃথিবী ভাবছে কিভাবে একটা শান্ত দেখানো দেশ নিজের কূটনীতি দিয়ে বড় বড় শক্তিকেও ধুলোয় মিশিয়ে দিতে পারে। বন্ধুরা, আই হোপ আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনাদের এই নিয়ে কি মনে হয়? তুরস্ক কি এবার ক্ষমা চেয়ে সমঝোতার পথে যাবে, নাকি নিজের পতনের পথেই হেঁটে যাবে? আপনাদের মতামত লিখুন কমেন্ট বক্সে। ধন্যবাদ।